हाई डियर स्टूडेंट्स तुम्हादेर सकलकेई बायोलॉजी लिंकारे वेलकाम। चलो आज के आमरा आलोचना करब तुम्हादेर चैप्टार 14 परिपाक और शोषणेर पार्ट 3 अर्थात एर प्रथम पार्टे आमरा पुरो चैप्टारेर इंट्रोडक्शन आलोचना करेछिलाम। द्वितीय पार्टे आमरा पौष्टिक नालीर मध्य मुख गलबिल एवं ग्रास नाली डिटेल्से देखेछिलाम। आज के आमरा पार्ट 3 ते देखब पाकस्थली, देन देखब क्षुद्रांत्र एंड बृहतंत्र। ओके देखो ताहले प्रथम आमादेर पार्ट 3 आज के आमरा मेनलि 4 नम्बर की पढ़ब पाकस्थली। तार कारण एर आगे आमरा 3टे जिनिस अलरेडी पढ़ेছি। देखो पाकस्थलीके इंग्रेजीते बला हय स्टोमाच। ओके तो ये स्टोमाच सम्पर्के पढ़ब। तार आगे आमी तोमादेर बेसिक पाकस्थली सम्पर्के कयेकटा तथ्य दिए दिई। देखो पाकस्थलीते मेनलि परिपाकेर जोन्नो जे मेन जिनिसटा थाके सेटा हच्छे पाक ग्रंथि, जेटा आमरा परे जखन डाइजेस्टिव ग्लैंड सम्पर्के आलोचना करब, जेटा तोमादेर इंट्रोडक्शने बोलेछिलाम, सेई पाक ग्रंथि सम्पर्के पढ़ब। तार कारण पाक ग्रंथिर मध्य थाके कि पाचक रस। सेई पाचक रसेर जोदि मेन काज देखी ताहले खाबारके परिपाक करबे, ताई कि ना? তাহলে পাকস্থলীর এটা একটা কাজ, খাবারকে পরিপাক করা। এছাড়া যদি পাকস্থলীর কাজ দেখি পরিপাক ছাড়া খাবার শোষণটাও হয়, অল্প পরিমাণ খাবার এবং কিছুটা পরিমাণ খাবার কি হয় সঞ্চয় থাকে। আমরা যে খাবার খাই বলেছিলাম মুখের খাবারটাকে কি বলেছিলাম বোলাস, সেই বোলাসটা যখন যাবে পাকস্থলীতে দিয়ে পাকস্থলীর পাচক রসের সঙ্গে মিশবে, দিয়ে যেটা তৈরি করবে তখন সেটাকে বলবো কাইম। তাহলে খাবার কি আকারে সঞ্চিত থাকছে কাইমের আকারে, আর ক্ষুদ্রান্ত্র আর বৃহতন্ত্রের খাবারকে বলা হয় কাইল। এগুলো আমরা আবার পড়বো যখন কার্বোহাইড্রেট প্রোটিন আর ফ্যাট কিভাবে পরিপাক হয় তখন দেখব। এখন জাস্ট আমি বলে রাখছি। তাহলে পাকস্থলীর আমরা মেন কাজ কি দেখলাম পরিপাক, শোষণ আর সঞ্চয় করা। দেখো পাকস্থলীর যদি দৈর্ঘ্য দেখি, ঠিক আছে, তাহলে আমি শুধু এল দিয়ে লিখলাম। এদের দৈর্ঘ্য হচ্ছে অলমোস্ট 25 সেন্টিমিটার এবং যদি ব্রেড অর্থাৎ প্রস্থ দেখি 10 সেন্টিমিটার এবং যদি গভীরতা অর্থাৎ ডিপ দেখি তাহলে 10 সেন্টিমিটার। অর্থাৎ যদি আমরা পাকস্থলীর পুরো আয়তন দেখি তাহলে আয়তন হচ্ছে 1.5 লিটার। ঠিক আছে, 1.5 লিটার আমাদের খাবার পাকস্থলী ধারণ করতে পারে। দেখো নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে পাকস্থলীর টাইপস। তো পাকস্থলীর আমরা মেইনলি 4টি অংশ পাবো। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে কার্ডিয়াক, ইংরেজিতে লিখছি কার্ডিয়াক পার্ট, বারবার পার্টগুলো আর লিখবো না। 2 নম্বর হচ্ছে ফান্ডাস পার্ট। 3 নম্বর হচ্ছে বডি এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে পাইলোরিক পার্ট। ওকে দেখো পাকস্থলীর এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অবস্থান। যদি আমরা পাকস্থলীর অবস্থান দেখি তাহলে কোথায় রয়েছে আমাদের যে মধ্যচ্ছদা রয়েছে, অর্থাৎ পুরো বক্ষ অংশ আর অ্যাবডোমেন পেট অংশকে আলাদা করে রাখছে একটা পর্দা, সেই মধ্যচ্ছদার নিচে ডান দিকে, হ্যাঁ বেশিরভাগটাই বাম দিকটাই বেশিরভাগ আছে। তো আমরা এটা সিম্পলি লিখতে পারি মধ্য ছদার নিচে অবস্থিত বা ডায়াফ্রামের নিচে অবস্থিত। ওকে দেখো কার্ডিয়াক প্রান্ত আমরা ছবিও করব, জাস্ট আমি এখানে এখন বলে রাখছি মেইনলি এর উপরে কি থাকে বলতো হার্টের অবস্থান থাকে। যেহেতু হার্ট উপস্থিতের উপরে এই কারণে এটাকে আমরা বলছি কার্ডিয়াক প্রান্ত। ফান্ডাস যে অংশ, সেই ফান্ডাসের শেষ অংশটা কিসের সঙ্গে যুক্ত থাকে এই মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের সঙ্গে যুক্ত। ওকে এবং লাস্ট যে বডি সেটা হচ্ছে পুরো পাকস্থলী বডিটার ভেতরের যে অংশ সেটা আছে পাইলোরিক, একদম শেষ প্রান্ত। পাকস্থলীর শেষ অংশ হচ্ছে পাইলোরিক, যেটা কার সঙ্গে যুক্ত থাকে ডিওডিনামের সঙ্গে যুক্ত থাকে। ওকে দেখো আমি একবারই তোমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র অ্যান্ড বৃহতন্ত্রের ছবি আঁকছি বলে আমি এখানে আর কিছু লিখছি না। তাহলে পাকস্থলীর 4টা অংশ। নেক্সট আমরা যেটা দেখব 5 নম্বর সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র।
বা যেটা আমরা ইংরেজিতে বলে থাকি স্মল ইন্টেস্টাইন, তাই কি না? দেখো ক্ষুদ্রান্ত্রে যদি আমরা মেন জিনিস দেখি তাহলে ক্ষুদ্রান্ত্রের মধ্যে আমরা কি পাবো? ক্ষুদ্রান্ত্রের মধ্যে আমরা পাবো আন্তরিক গ্রন্থি, তাই কি না? আর আন্তরিক গ্রন্থি কাজ কি হবে? আন্তরিক গ্রন্থির কাজ হবে আন্তরিক রস ক্ষরণ করা, আর এই আন্তরিক রস খাবারের পরিপাক করবে এবং পরিপাক করার পর খাবারটাকে শোষণ করবে। আমরা যে পরিমাণ খাবার খাই তার বেশিরভাগটাই খাবার কোথায় শোষিত হয়? সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্টাইন। অবস্থান যদি দেখি জাস্ট কি দেখতে পাবো? পাকস্থলীর পরেই অবস্থিত, বা পাকস্থলীর পরে এবং বৃহতন্ত্র, পাকস্থলী আর বৃহতন্ত্রের মাঝে রয়েছে ক্ষুদ্রান্ত্র। দেখো এখানে খুব একটা ইম্পর্টেন্ট, ক্ষুদ্রান্ত্র প্রায় 6 মিটার লম্বা। যদি আমাদের বডি দেখি আমরা হার্ডলি 1.5 বা 6 মিটার লম্বা, সেখানে শুধুমাত্র পাকস্থলী প্রায় 6 মিটার লম্বা, অর্থাৎ অনেকটা পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের দেহে পাকস্থলী থাকে, যেটা আমাদের দেহের যদি দৈর্ঘ্য দেখি তার থেকে প্রায় 5-6 গুণ বেশি, 3 গুণ মতো বেশি হবে। যাই হোক, তাহলে পাকস্থলীর দৈর্ঘ্য প্রায় 6 মিটার লম্বা। ক্ষুদ্রান্ত্র, দেখো এই ক্ষুদ্রান্ত্রের যদি আমরা দেখি মেইনলি 3টে অংশ পাবো। ছবি আগে বলছে, আমরা পরে করছি। 1 নম্বর অংশ হচ্ছে ডিওডিনাম, 2 নম্বর হচ্ছে জেজুনাম। তাহলে ক্ষুদ্রান্ত্রের কয়টি অংশ? 3টি, ডিওডিনাম, জেজুনাম এবং শেষ প্রান্ত যেটা বৃহতন্ত্রের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ইলিয়াম। ওকে, দেখো ডিওডিনামের যদি বৈশিষ্ট্য দেখি তাহলে এটা হচ্ছে সি আকৃতির, ইংরেজি যে অক্ষর সি রয়েছে সেই সি আকৃতির, যেটা কার সঙ্গে যুক্ত থাকে? মেইনলি পাকস্থলীর পাইলোরিক এন্ডের সঙ্গে যুক্ত থাকছে, পাকস্থলীর সঙ্গে যুক্ত। দেখো ডিওডিনামের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এখানে ব্রুনার গ্রন্থি থাকে, ব্রুনার গ্রন্থি প্রেজেন্ট। তাহলে ব্রুনার গ্রন্থি কোথায় থাকে? ডিওডিনামে। এবং এর কাজ কি? মিউকাস ক্ষরণ করা। যখন আমরা আন্তরিক গ্রন্থি পড়বো তখন ডিটেলসে দেখব। দেখো জেজুনামের যদি আমরা বৈশিষ্ট্য দেখি, আমরা যে পরিমাণ খাবার খাই তার বেশিরভাগটাই বললাম কোথায় শোষিত হয়? ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্রের মধ্যেও যে জায়গাটায় সব থেকে বেশি শোষিত হচ্ছে সেটা হচ্ছে জেজুনাম। তাহলে এখানে সব থেকে বেশি খাবার শোষণ হয়। ওকে, এবং এখানে একটা বৈশিষ্ট্য আছে যে এই যে দেখো খাবারটাকে শোষণ করবে আর খাবারটাকে পাচিত করছে, এখানে বিভিন্ন রিংয়ের মতন গঠন বা খাঁজ পাওয়া যায়। এই খাঁজগুলোকে বলা হয় কার্ক রিং এর খাঁজ। কার্ক রিং এর খাঁজ উপস্থিত থাকে কোথায়? সেটা হচ্ছে জেজুনাম। তাহলে ডিওডিনামে ব্রুনার গ্রন্থি, জেজুনামে কার্ক রিংয়ের খাঁজ। দেখো ইলিয়াম যদি দেখি, এটা হচ্ছে শেষ প্রান্ত, এবং এই ইলিয়ামে থাকে পেয়ার্স প্যাচ উপস্থিত। ওকে, দেখো নর্মালি ক্ষুদ্রান্ত্র 6 মিটার লম্বা, তাদের মধ্যে ডিওডিনাম হচ্ছে অনলি 0.25 মিটার লম্বা, জেজুনাম হচ্ছে 2.5 মিটার এবং ইলিয়াম হচ্ছে প্রায় 3.25 মিটার। টোটাল যদি যোগ করি তাহলে হচ্ছে 6 মিটার প্রায়। এদের মধ্যে সব থেকে বড়কে ইলিয়াম, তারপরে জেজুনাম এবং সব থেকে ক্ষুদ্র হচ্ছে ডিওডিনাম। তাহলে আমরা পাকস্থলীর অংশ এবং ক্ষুদ্রান্ত্রের অংশ পড়লাম এবং কাজ কি পড়লাম। এছাড়া দেখো পরিপাক শোষণ করা ছাড়া হরমোনও খরিত হয়। কি কি হরমোন ক্ষরণ করবে না করবে যখন আমরা গ্ল্যান্ডস পড়বো তখন কিন্তু আলোচনা করছি, এই কারণে আমি একসাথে তোমাদের সব তথ্য দিচ্ছি না, এখন জাস্ট পার্টগুলো দেখো। এখানে এই পাকস্থলীটা মেটাচ্ছি, দেন কি আলোচনা করব সেটা হচ্ছে বৃহতন্ত্র, তাই কি না? দেখো লাস্ট পার্ট হচ্ছে আমাদের বৃহতন্ত্র, বা এটাকে আমরা বলতে পারি লার্জ ইন্টেস্টাইন। দেখো বৃহতন্ত্রে যদি আমরা দৈর্ঘ্য দেখি তাহলে এদের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1.5 মিটার, অর্থাৎ ক্ষুদ্রান্তের থেকে অনেকটাই ছোট। এবং এদের যদি আমরা মেন কাজ দেখি তাহলে এদের মেন কাজ হচ্ছে মল তৈরি করা,
এবং মলটাকে তৈরি করার পর সেই মলকে সঞ্চয় রাখা এবং দেহ থেকে অপসারণ করা, এটা হচ্ছে বৃহতন্ত্রের মেন কাজ। ওকে, দেখো বৃহতন্ত্রের যদি আমরা অংশ দেখি, মেইনলি প্রথমে পাবো সিকাম, যেটা সিকামটা ইলিয়ামের সঙ্গে যুক্ত। ওকে, সিকামের পর পাবো আমরা কোলন। দেখো 4 রকমের কোলন থাকে, আমি পরপর লিখছি। 1 নম্বর হচ্ছে অ্যাসেন্ডিং অর্থাৎ ঊর্ধ্বগামী কোলন, অ্যাসেন্ডিং কোলন। 2 নম্বর হচ্ছে ট্রান্সভার্স কোলন। 3 নম্বর হচ্ছে ডিসেন্ডিং কোলন এবং 4 নম্বর হচ্ছে এস শেপ সিগময়েড কোলন। সবগুলো ছবি দেখছি, ঠিক আছে। দেখো আমরা বায়োলজি যখন পড়বো না 2 রকমভাবে পড়তে পারি। ছবি থেকে আমরা বর্ণনা দিতে পারি, আবার বর্ণনা ভেবে ভেবে ছবি আঁকতে পারি, ঠিক আছে। তো নর্মালি আমরা এখন আগে জাস্ট থিওরি দিচ্ছি, দেন ছবি দিচ্ছি। আশা করি তোমাদের তাহলে ব্রেনে একদম সেট হয়ে যাবে। দেখো সিকাম কোলন, কোলনের পর পাবো রেকটাম, রেকটাম, আর রেকটামের পর পাবো পায়ু। ওকে, দেখো রেকটামে মেইনলি কী হয়, মল সঞ্চয় থাকে এবং পায়ুর সাহায্যে কি হয়, মল নির্গমন ঘটে, তাই কি না। এবং সিকামের একটা ভালো বৈশিষ্ট্য মনে রাখবে, ঠিক আছে, সেটা হচ্ছে সিকামে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে। মেইনলি ইকোলাই ব্যাকটেরিয়া থাকে, আর এই ইকোলাই ব্যাকটেরিয়া কি করে, ভিটামিন B12 এবং কে শোষণ করে। ওকে, আর এছাড়া সিকামের শেষ অংশ থাকে যেটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স, যেটা আমরা ছবিতেই এবার জাস্ট দেখব। তাহলে প্রথম পার্টে আমরা মুখ, গলবিল এবং গ্রাসনালী ছবি দেখেছিলাম। এই পার্টে আমরা পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহতন্ত্র ছবি দেখছি, অর্থাৎ পুরো ছবিটা আমি একসাথে জাস্ট আলোচনা করছি। তো আশা করি তোমরা থিওরি পার্টে জাস্ট লিখে নাও, তোমাদের তাহলে লেখার কিছু থাকবে না, জাস্ট ছবিতে আমি বর্ণনা করে দিচ্ছি। ওকে, 1 মিনিট টাইমটা একটু দেখে নিই, কারণ ভিডিওর বেশি লেন্থ হয়ে যাবে না, 12 মিনিট, আশা করি 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখো যদিও আমি ছবি খুব একটা ভালো পারি না, তবে যেটুকু পারি তোমাদের ওইটুকুতে কনসেপ্ট একদম জলের মতন ক্লিয়ার হয়ে যাবে। এমনকি পরীক্ষাতে যদি ছবি আঁকতে হয় তাহলে আমাদের সময় কম থাকে, বেশি ছবি আঁকতে এইরকম আঁকলেই হবে, ঠিক আছে। একদম আর্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। আর আসলে আমি পারি না বলে হয়তো এটা আরও বেশি বলছি। যাই হোক, দেখো দেখো ছবিটা আমাদের একটু ছোট করে করতে হবে, কারণ বোর্ডে না হলে আঁটবে না। তো মোটামুটি মনে করো এটা একটা মানুষের মাথা, ঠিক আছে। কেউ তর্কে বিতর্কে যেও না, আশা করি এটা আমাদের মাথা দেখে মনে হয়েছে। বলেছিলাম এটা হচ্ছে মনে করো মুখ, এটা যদি মুখের ভেস্টিবিউল হয়, এটা মুখের ভেতরের অংশ। এবং এদের দেখাচ্ছিলাম যে এখানে 2টো শ্বাসনালী থাকবে এবং এখান থেকে মনে করো কান আছে, কান থেকে ইউস্টেচিয়ান নালী। এখানে আমাদের রয়েছিল শ্বাসনালী এবং এটা হচ্ছে আমাদের গ্রাসনালী, তাই কি না। এখানে একটা ফ্ল্যাপ ছিল, সেটাকে বলেছিলাম কি, এপিগ্লটিস। আর একদম তালুর শেষ অংশ যেটা, সেটা হচ্ছে উভুলা। দেন খাবার বলেছিলাম এই গ্রাসনালী হয়ে কোথায় আসবে, পাকস্থলীতে। তো আমরা এবার এই গ্রাসনালীর এক্সটেন্ডিং পার্টটা করছি। ওকে, তো এই হচ্ছে আমাদের পাকস্থলী। পাকস্থলীর 4টা অংশ বললাম। দেখো যে অংশটা একটু খাঁজ হয়ে আছে না, এইটাকে বলা হয় কার্ডিয়াক পার্ট বা কার্ডিয়াক অংশ। এই জায়গাটায় যেহেতু হৃৎপিণ্ড থাকে বলে এটাকে কার্ডিয়াক। আর এই অংশটা দেখো একটু উপরে উঠে আছে, এটাই মেইনলি আমাদের মধ্যছদাকে কী করে, টাচ করে থাকে। এই অংশটাকে বলা হয় ফান্ডাস। ওকে, এবং পুরো পাকস্থলীর ভেতর সেটাকে আমরা বলছি বডি, এবং পাকস্থলীর একদম শেষ প্রান্তটাকে আমরা বলছি পাইলোরিক এন্ড বা পাইলোরিক পার্ট, ঠিক আছে, শেষ প্রান্ত। এখানে 2টো ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে, যে পাকস্থলীর এখানে একটা আংটির মতন গঠন থাকে এবং এই জায়গাটায় একটা আংটির মতন গঠন থাকে, অর্থাৎ যেটাকে বলে স্ফিংটার। এই স্ফিংটারটার নাম হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার, কার্ডিয়াক স্ফিংটার। তাহলে এই স্ফিংটার কি, রিং লাইক স্ট্রাকচার, যেটা খাবারকে উল্টো দিকে যেতে বাধা দিবে।
এবং এটা পাইলোরিক রিজিয়নে আছে বলে এর নাম কি হবে, পাইলোরিক স্ফিংটার। তাহলে এগুলো তো আমরা পড়লাম অলরেডি, তাই না? এরপরে দেখো এখানে যুক্ত হবে ডিওডিনামের অংশ। ক্ষুদ্রান্ত্রের মধ্যে কোন অংশটা যুক্ত হবে, ডিওডিনাম, এবং কি আকৃতি বলেছিলাম, সি শেপ। তাহলে এই হচ্ছে আমাদের ডিওডিনাম। ঠিক আছে, দেখো ছবিটা আমরা একসাথে করতে পারি, কিন্তু আমি ছবিটা একটু পার্ট পার্ট করে করছি। তাহলে এটা মনে করো ডিওডিনাম। ডিওডিনামের পরের অংশ এইটা মনে করো অনেক ভাঁজ 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 হয়ে থাকে। তাহলে এই অংশটাকে আমরা 1 নম্বর বললাম ডিওডিনাম। ডিওডিনামের বৈশিষ্ট্য কি বললাম, এখানে ব্রুনার গ্রন্থি উপস্থিত। ডিওডিনামের পরের অংশ যেটুকু ভাঁজ ভাঁজ হয়ে থাকছে সেটাকে আমরা বলছি জেজুনাম। জেজুনামে কি উপস্থিত, কার্কিংয়ের খাঁজ উপস্থিত। এবং জেজুনামের শেষ অংশ তারপরে যেটা আছে সেটাকে আমরা বলছি 3 নম্বর ইলিয়াম, তাই কি না? এবং ইলিয়ামের শেষ পার্টটা বৃহৎতন্ত্রের সঙ্গে যুক্ত থাকে। দেখো বৃহৎতন্ত্রটা মেনলি আবার এখান থেকে গিয়ে এইরকমভাবে থাকে, কিন্তু আমি ক্ষুদ্রান্ত্রটাকে এক সাইডে করছি, বৃহৎতন্ত্রকে আলাদা করছি। বৃহৎতন্ত্রের ছবি যদি আমরা এখানে করছি, মনে করো এই হচ্ছে আমাদের বৃহৎতন্ত্র। ঠিক আছে, তোমাদের আমি শেষে বলে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের বৃহৎতন্ত্র। দেখো নর্মালি ক্ষুদ্রান্ত্রটা এটা এর মধ্যে থাকে, ভেতরটায় বলে দিচ্ছি। এখানে আমাদের গ্রাসনালী গেল, পাকস্থলী, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্র চলে গেল, ক্ষুদ্রান্ত্র থেকে আবার এইভাবে বৃহৎতন্ত্রটা উঠছে দিয়ে এই দিক দিয়ে যাচ্ছে, তাই কি না? দেখতে পাচ্ছ কিনা জানি না। তো যাই হোক, আমরা কি করলাম, ক্ষুদ্রান্ত্রটাকে জাস্ট আলাদা করে দিলাম, বৃহৎতন্ত্রটাকে আলাদা করলাম। দেখো বৃহৎতন্ত্রের যে এই যে অংশটা ইলিয়ামে যুক্ত হচ্ছে এটাকে বলা হয় সিকাম। তাহলে অলরেডি আমরা পড়েছি সিকাম। সিকামের পর এটা লম্বা হয়ে উঠে যাচ্ছে বলে এটাকে বলা হয় অ্যাসেন্ডিং কোলন। তারপরে প্রস্থ বরাবর যাচ্ছে বলে এটাকে বলা হয় ট্রান্সভার্স কোলন। আবার নিচের দিকে নামছে বলে এটাকে বলবো ডিসেন্ডিং কোলন। দেন এস আকারে বেঁকে যাচ্ছে বলে এটাকে বলা হয় সিগময়েড কোলন বা এস শেপ কোলন। এবং এই জায়গাটা একটা বড় গহ্বর থাকে, এখানে মলটা সঞ্চয় থাকে, যেটাকে বলা হয় রেকটাম। আর রেকটামের পরে এই যে শেষ অংশ সেটাকে বলা হচ্ছে পায়ু। ঠিক আছে, এখানে একটা জিনিস মাথায় রাখবে, পায়ুতে দুটো স্ফিংটার থাকে, একটা বাইরের স্ফিংটার, একটা ভেতরের দিকে থাকে। তাহলে ভেতরটাকে আমরা বলবো ইন্টারনাল স্ফিংটার। একই বললাম, স্ফিংটার মানে কি, রিং লাইক স্ট্রাকচার। বাইরেরটাকে বলবো এক্সটার্নাল স্ফিংটার। দেখো ইন্টারনাল স্ফিংটার যেটা আছে, এই স্ফিংটারটা হচ্ছে ঐচ্ছিক, অর্থাৎ আমরা ইচ্ছে মতো একে নিয়ন্ত্রণ করতে পারি। যখন আমাদের মলাশয়ের খুব বেগ পাই, চাপ পাই, তখন আমরা কন্ট্রোল করে থাকি, তার কারণ ইন্টারনাল স্ফিংটারটাকে চেষ্টা করি বন্ধ রাখার। কিন্তু এক্সটার্নাল স্ফিংটার হচ্ছে কি বলতো, অনৈচ্ছিক। অর্থাৎ কোনো কারণে যদি মলের চাপ আমাদের খুবই বেশি হয়ে যায় আর ইন্টারনাল স্ফিংটার যদি সহ্য করতে না পারে, তাহলে এক্সটার্নাল স্ফিংটারের ক্ষমতা নেই তাকে আটকাবার হবে। কারোর যদি হয়ে থাকে তাহলে বুঝতে পারবে রিয়েল লাইফে ছোটোবেলায় বেশিরভাগ, তাই কি না? যাই হোক, তবে এই যে সিকাম বললাম, এই সিকামে বিভিন্ন রকমের কি থাকে, ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া মেনলি কলে থাকে, তারা ভিটামিন কি শোষণ করে, কে অ্যান্ড ভিটামিন B12 শোষণ করে। আর এখানে দেখো এই যে সিকামের শেষের অংশ লেজের মতন চলে গেছে, এটাকেই বলা হয় অ্যাপেন্ডিক্স। অনেক সময় কি হয়, এই অ্যাপেন্ডিক্সে এখানে ছিদ্র থাকে, এখানে খাবার জমে যায়, খাবার জমে গিয়ে এই খাবারগুলো তার উপরের দিকে যায় না, খাবারগুলো পচে 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 এখানে ঘা বা ইনফেকশনের সৃষ্টি করে, তখন আমরা সেটাকে বলি অ্যাপেন্ডিটাইটিস। অর্থাৎ অ্যাপেন্ডিক্সটাকে তখন কেটে বাদ দিতে হয়, আর এই অংশটাকে কেটে বাদ দিলেও কোনো আমাদের যায় আসে না। ঠিক আছে, তো এই ছিল আমাদের পুরো পৌষ্টিক নালীর একটা গঠন। যেহেতু আমরা উপরের পার্টে অলরেডি ডিসকাশন করেছি, নিচের পার্টটা করিনি বলে করে দিলাম। তো আমাদের ফার্স্ট যে পার্ট ছিল, ইন্ট্রোডাকশন তো হয়েছে, তারপরে আমরা দুটো ভিডিওতে কী কভার করলাম, পৌষ্টিক নালী। এরপরে আমরা কি করব বলতো, এই পৌষ্টিক নালীর প্রস্থচ্ছেদের গঠন দেখব। অর্থাৎ এখান থেকে যদি শুরু করি একদম এত দূর পর্যন্ত, প্রায় 8 মিটার লম্বা। তো এদের যে এই যে লেয়ার, মনে করো এইটুকু একটা অংশকে নিলাম আমরা, দিয়ে এর ভেতরের অংশগুলোকে আবার দেখব। তাহলে পুরো পৌষ্টিক নালীর মধ্যে এখান থেকে এত দূর পর্যন্ত কয়টি লেয়ার রয়েছে,
সেই লেয়ার সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে পৌষ্টিক নালীর প্রস্থচ্ছেদের গঠন। ওকে, তারপরে আমরা গ্ল্যান্ডকে নিয়ে ডিটেলসে দেখব। তো আশা করি তোমাদের এই ক্লাসটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই বায়োলজি লিঙ্কারকে সাপোর্ট করো এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে ক্লাসগুলো অবশ্যই শেয়ার করো। যদি তোমাদের ক্লাস কিছু পরিবর্তন করতে হয়, যে স্যার এইভাবে করালে ভালো হয় কিংবা এইভাবে, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে সাজেশন দাও। চলো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।